যে আর্টিকেলটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করছি ভীষণ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল, যেখানে আমরা দেখতে পাবো মণিপুরে আসাম রাইফেল ওপর সাডেনলি আক্রমণ করা হলো, সাডেনলি আক্রমণ করে দিয়েছে। ঠিক আছে, গোটা বিশ্বকে চমকে দিয়ে এই সেভেন সিস্টারের ও ভারতীয় সেনার ওপর কিন্তু আক্রমণ চালিয়ে দিল। এবং পুরো বিষয়টা হয়েছে কি, যে আমি পুরো বিষয়টা যাবার আগে আমি আপনাদের সামনে আর্টিকেলটা দেখাই, তারপরে ম্যাপটা দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমি আর্টিকেল যদি দেখাই, সেখানে লেখা আছে যে বিষয়টা, যে আসাম রাইফেলে, ঠিক আছে, মণিপুরে আসাম রাইফেলে যেখানে দুজন সেনা শহীদ হয়ে গেছেন এবং আরও 5 থেকে 6 জনের কিন্তু আহতের খবর কিন্তু আছে। আমরা প্রার্থনা করি ওনারা যেন দ্রুত সুস্থ হয়ে যান। পুরো বিষয়টা কি, পুরো বিষয়টা যাবার আগে প্লিজ চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে আর্টিকেল তুলে এনে আমরা অ্যানালাইসিস করে থাকি, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি সঠিক ইনফরমেশন পেতে হয় অতি অবশ্যই এই চ্যানেলটাকে কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। তাহলে চলুন আজকে এই আর্টিকেলটা আমরা আলোচনা করে নিই। দেখুন, সবার প্রথমে আমি আসি আপনাদের সামনে এই আর্টিকেলটা এখানটা নিয়ে। এই যে মণিপুর দেখতে পাচ্ছেন, মণিপুর, যার রাজধানী কোথায়? ইম্ফল। মণিপুরের রাজধানী যে ইম্ফল। এই মণিপুরে যে ঘটনাটা ঘটেছে বা দেখা যাচ্ছে, এই মণিপুরে 3 ধরনের কমিউনিটি লোক বসবাস করে। একটা হচ্ছে মেটি কমিউনিটি, একটা হচ্ছে কুকি কমিউনিটি, একটা হচ্ছে জো কমিউনিটি। এরা বসবাস করে কোথায়? এরা বসবাস করে মণিপুরের পাহাড়ি এলাকায়। আমি যে ম্যাপটা আরেকটু আপনাদের সামনে ডিটেলসে এনে দিই, দেখবেন এখানে এই যে ইম্ফল, এরা এই যে 3টে কমিউনিটি বলুন, এই পাহাড়ি এলাকায় কিন্তু এরা বসবাস করে। আর এই মণিপুরটা কার সাথে বর্ডার শেয়ার করে? মায়ানমারের সাথে কিন্তু বর্ডার শেয়ার করছে। তো এখানে যে আর্টিকেলটা উঠে এসেছে, আর্টিকেলটা আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। দেখুন, সেখানে হয়েছে কি, এই মণিপুরে যে রাজধানী আছে না ইম্ফল, এই ইম্ফল থেকে মণিপুরের এয়ারপোর্ট হচ্ছে মাত্র 8 কিলোমিটার দূর। 8 কিলোমিটার দূর। আর এই ইম্ফল থেকে একটা ন্যাশনাল হাইওয়ে চলে আসছে কোথায়? মণিপুরেরই একটা ডিস্ট্রিক্ট, যার নাম হচ্ছে বিষ্ণুপুর। তো ন্যাশনাল একটা হাইওয়ে চলে আসছে। এই ন্যাশনাল হাইওয়েটা ব্লকেজ ছিল। দুদিন আগে আপনারা জানেন যে প্রাইম মিনিস্টার এখানে গেছিলেন, ঠিক আছে, এবং তারও দুদিন আগে কিন্তু এই ব্লকেজটা ওপেন করে দেওয়া হয়েছে। ঘটনা কি হয়েছে? 19শে সেপ্টেম্বর, আজ থেকে ঠিক দুদিন আগে, বিকেল 5টা থেকে 5:30 নাগাদ এই আসাম রাইফেলের ওপর কিন্তু হামলা চালিয়েছে। এবার দেখুন যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা, এই যে এনএইচের ওপরই হয়েছে ঘটনাটা। এই এনএইচটা আসছে কোথা থেকে? আমরা যদি দেখি আপনাদের সামনে আর একটা ম্যাপে আমি আপনাদের দেখি, এই নাগাল্যান্ড থেকে কিন্তু এই এনএইচটা আসছে। নাগাল্যান্ড থেকে কিন্তু এই এনএইচটা ইম্ফলে আসছে, ইম্ফল থেকে যাচ্ছে বিষ্ণুপুরের দিকে। এইটা হচ্ছে পুরো ব্যাপারটা। তাহলে ম্যাপটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। জানেন আপনারা, যেখানে আমরা পুরো ম্যাপের মাধ্যমে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন যে বিষয়টা ঘটেছে, যে এই এনএইচটা ব্লকেজ ছিল, ওপেন করে দেওয়া হয়েছে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি 33 আসাম রাইফেলম্যান যাচ্ছিল। ঠিক কোথায় যাচ্ছিল? এরা যাচ্ছিল এই যে বিষ্ণুপুর আছে না মণিপুরে, এই ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরে যাচ্ছিল। ঠিক সেই সময় 4-5 জন এসে গুলি চালায়, যার ফলে আমাদের 2 জন জওয়ান শহীদ হয়েছেন এবং 5-6 জনে আহত হয়ে আছেন। তো এই ঘটনা ঘটেছে। এবার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়। এটা প্রপারলি প্ল্যান এবং সাডেনলি অ্যাটাক। তো এইখানে যে ঘটনাটা ঘটেছে, যা মানে যারা আহত হয়ে গেছেন, ঠিক আছে, ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? রিমসের যদি ফুল ফর্ম দেখেন আপনারা দেখবেন রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখানে অ্যাডমিট করা হয়েছে, সুস্থ হয়ে যাবেন আশা করছি। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। এবার দেখুন এই যে সিকিউরিটি রেসপন্স বিষয়টা কি হয়েছে এখন। লোকাল পুলিশ এবং আমরা দেখি আসাম রাইফেল এই বিষ্ণুপুর শহরটা, এই পুরো বিষ্ণুপুর শহরটাকে সিল করে দিয়েছে। পুরো বিষ্ণুপুর শহরটা সিল করে দিয়েছে এবং একটা আসাম রাইফেল একটা অপারেশন চালু করে দিয়েছে এই বিষ্ণুপুর এলাকায় এবং পুরো মণিপুর এলাকা জুড়ে। সেটা অপারেশন নাম হচ্ছে সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন, যাতে এখান থেকে এরা যেন কোনোভাবে বেরোতে না পারে, যেন সবাই যেন অ্যারেস্ট হয়। তো সার্চ অ্যান্ড কম্বিং অপারেশন কিন্তু এখানে চালু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তবে এই স্ট্র্যাটেজিক কন্টেস্ট যদি আমরা দেখি,
এই মণিপুর শহরটা একটা মডার্ন এবং আরবান শহর দেখা যায়। তো এই মডার্ন এবং আরবান শহর যদি দেখা যায়, তো এখানে আমরা বেশ কিছু জিনিস আমরা দেখতে পাবো যে এই পুরো মণিপুর শহরে এই মানে বিষ্ণুপুর শহরটা মানে বাদ দিয়ে যদি বলি, পুরো মণিপুর শহরটা বা বিষ্ণুপুর শহরটাকে নিয়েই আমরা বলি, পুরো মণিপুর শহরে একটা অপারেশন চলে সবসময়, সেটা হচ্ছে অ্যাপসা। অ্যাসপা কি আছে? আসাম রাইফেল স্পেশাল পাওয়ার অ্যাক্ট। পুরো মণিপুর এলাকার জুড়ে এই অ্যাক্টটা কিন্তু জারি আছে। কিন্তু পুরো মণিপুর জুড়ে যে বলা যায় তাহলে ভুল বলা হবে, পুরো মণিপুর জুড়েই, বাট মণিপুরের কিছু জায়গা বাদ দিয়ে, যেমন বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে কিন্তু এ অ্যাসপা ছিল না, বিষ্ণুপুর ডিস্ট্রিক্টে ছিল না। বলা হয়ে থাকে মণিপুরে 5টা ডিস্ট্রিক্ট এবং 13টা পুলিশ স্টেশনের আন্ডারের জায়গাগুলোতে কিন্তু অ্যাসপা কন্ট্রোলে ছিল না। ঠিক আছে, এই পুরো বিষয়টা ঘটেছে। এই সাথে সাথে যদি আমরা আরও বেশ কিছু তথ্য এখান থেকে জেনে নিই, তা দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড এলাকাটা, যে এই আমরা যদি দেখি আসাম রাইফেলের যে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা আরেকটু গভীরে আলোচনা করি, যেহেতু অনেকে আমার গুরুজনরা আছেন, অনেক ছাত্রছাত্রীরা আছেন, সবাই আমার ছাত্রছাত্রী না, বাট আমার গুরুজনরা আছেন, বা যারা ছাত্রছাত্রীরা আছো তোমরা প্লিজ এই পয়েন্টটা নোট করে নাও, কারণ এইটা পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো দেখা যায়, যেটা আমি বলতে চলেছি এবার। এই আসাম রাইফেল হচ্ছে ভারতে ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স, এবং এটাকে অপারেট করে ইন্ডিয়ান আর্মি, এবং এটা আছে কার আন্ডারে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কিন্তু এটা আছে। এবার প্রশ্ন হচ্ছে এখন বর্তমানে এই আসাম রাইফেলের ভূমিকা কি, যেটা আগেও ছিল এখনও আছে। আসাম রাইফেলে মেনলি যে ভূমিকাটা দেখা যায় সরি, সেটা হচ্ছে ইন্দো মায়ানমারকে প্রোটেক্ট করা, এই একটা পয়েন্ট। 3টে পয়েন্ট দেখা যায় মোটামুটি। এই সাথে সাথে আরেকটা পয়েন্ট যদি দেখি, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনকে কন্ডাক্ট করা। থার্ড হচ্ছে মণিপুরে পুলিশ ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য হেল্প করা। এই 3টে পয়েন্টে কিন্তু এই আসাম রাইফেলটা এখন কাজ করছে এই মণিপুরের মধ্যে। আপনারা যদি দেখেন এখানে আরও একটা ম্যাপ আমি আপনাদের সামনে দেখাতে পারি, আরও একটা ম্যাপ, এই ম্যাপটা। তো এই যে দেখতে পাচ্ছেন এই মণিপুর সম্পর্কে আমি আরেকটা কথা বলি, গতকালকে আমি একটা ভিডিও করে দিয়েছিলাম, ঠিক আছে, কারণ বেশ কিছু বিচ্ছিন্নবাদী শক্তি এবং ইন্টারন্যাশনাল শক্তি অনেকেরই চোখ আছে এই 7 সিস্টারের দিকে। এখনো পর্যন্ত মানে তেমন মানে বিষয়ে কেউ স্বীকার করেনি যে কি হয়েছে না, মানে কারা করেছে, এখন পর্যন্ত কোনো স্বীকারোক্তি আসেনি। তো গতকালে আমি রাত্রে একটা ভিডিও করেছিলাম, আপনারা সবাই দেখে নিন, যেখানে ইউএসের ফোর্স কেন বাংলাদেশে পৌঁছালো, কোন এলাকাগুলো নজরদারির জন্য, মায়ানমার এবং ভারতে কোন এলাকাগুলো নজরদারির জন্য। কারণ এই যে ভারতবর্ষে মানে আমরা দেখি নর্থ ইস্টের কান্ট্রিগুলো কীভাবে, জায়গাগুলো কীভাবে কানেক্টেড আছে, মানে মায়ানমার এলাকাগুলো কীভাবে কানেক্টেড, এই পুরোভাবে কীভাবে নজরদারি করা যায়, তার জন্য কিন্তু ইউএসএ ফোর্স কিন্তু এসে পৌঁছে গেছে কোথাও বাংলাদেশের মধ্যে। তো এই হচ্ছে পুরো আর্টিকেলটা। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় যে হ্যাঁ ইনফরমেশন আপনারা পেয়েছেন, অ্যানালাইসিস করাটা আপনারা বুঝতে পেরেছেন, ভালো লেগেছে, যে তাহলে বুকে হাত রেখে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।